এপ্রিলের ১৫ তারিখের মধ্যে আগামী বছরের এপ্রিলের ১৫ তারিখের মধ্যে যে কোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশনকে রোডম্যাপ দেবার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন এ সময়ের মধ্যে তিনি আশা করেন বিচার ও সংস্কারের জন্য তার সরকারের ম্যান্ডেট কিছুটা হলেও পূরণ করতে পারবেন। প্রধান উপদেষ্টার এই তারিখ ঘোষণা নিয়ে এর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ নিয়ে আরও আলোচনা করতে আজকে আমাদের ভোটের ট্রেনের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি এই নির্বাচনের তারিখ। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। বরাবরের মতো আজকের আলোচনা সম্প্রসারিত করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন অতিথি, যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। এই যে রাত পোহালেই ঈদুল আজহা, এবং এই আজহাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা দেশবাসীকে একটা বার্তা দিয়েছেন এবং একটা দীর্ঘ বক্তৃতার মধ্যে আগামী বছরের বলা হয়েছে যে এপ্রিলের প্রথমার্ধে, মানে আমরা ধরে নিয়েছি যে এপ্রিলের ১৫ তারিখের মধ্যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে যে কোনো দিন নির্বাচন কমিশনকে একটা রোডম্যাপ দেবার কথা বলছে। সিপিবির এ বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়াটা কি, এটা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমত এটা তো একটা অনেক বড় ঘটনা, সুতরাং আমাদের দল, জোট এবং আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেই আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ঘোষণা করব। তবে আমি প্রাথমিক কথা বলতে পারি। প্রাথমিক বক্তব্য হলো, দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার তার এই 10 মাসে কিন্তু জন আকাঙ্ক্ষা প্রকৃতপক্ষে পূরণ করতে পারেনি। এমনকি এখতিয়ার বহির্ভূতভাবে অনেকগুলো কাজ করছে, যেটা আমাদের বিবেচনায় দেশের স্বার্থ রক্ষিত হচ্ছে না। এই সামগ্রিক বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচিত সরকার দেখতে চেয়েছিলাম এবং আমরা আশা করেছিলাম যে ঈদের আগেই আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিলেন তাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কমিশনকে রোডম্যাপ ঘোষণার কথা বললেই সেটা জন আকাঙ্ক্ষাই বাস্তবায়ন করা হতো বলে মনে করি। সুতরাং আমার বিবেচনায় এপ্রিল এটা দেরি হয়ে যায়, এটা জন আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। প্রিন্স ভাই, এখানে প্রধান উপদেষ্টা একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে তার সরকারি যে ম্যান্ডেটগুলো আছে, যে জুলাই গণহত্যার বিচার, এরপরে একটা সংস্কারের ম্যান্ডেট আছে, এইগুলো মানে ন্যূনতম বা একটা পরিমাণ পূরণ করার জন্য তার এই সময়টা দরকার হবে। এছাড়া যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী একটা মানে এক ধরনের যুদ্ধাবস্থা আছে, প্রধান উপদেষ্টা এটাও তার ভাষণে বলেছে। তো একটা ভালো সুষ্ঠু ইলেকশন করার জন্য যে সামগ্রিক প্রস্তুতি, এরকম একটা কারণ দেখে উনি বলেছেন যে না, সেটা যদি এপ্রিল পর্যন্ত সময় পাওয়া যায়, উনি এভাবে বলেছে এই কাজগুলো রোজার ঈদের মধ্যে করতে পারবে। তার এই ব্যাখ্যাটার ব্যাপারে মানে কি বলবেন? মানে জন আকাঙ্ক্ষা আপনি বলছেন পূরণ হয়নি, কোথায় কোথায় পূরণ হয়নি? আচ্ছা, বুঝছি না, আমি একটু খুব পরিষ্কার করে বলি। প্রথম কথা, ওনার স্পিরিট যেটা, তার সাথে কোনো দ্বিমত নেই। যেমন আমাদের একটা বিচার আমরা দৃশ্যমানভাবে দেখতে চাই নির্বাচনের আগে, যেমন আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনের আগে সংস্কার চাই, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু উনি যুদ্ধ অবস্থা কী কারণে বলেছে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে বোধগম্য নয়। এবার আমি বলি, যেমন এই যে বললাম যে এত বড় একটা হত্যাযজ্ঞ, তার বিচারের কাজ তো আমরা অবশ্যই দৃশ্যমান দেখতে চাইব। তার জন্যই এই বছর ডিসেম্বরেই পর্যাপ্ত সময় সংস্কার, অর্থাৎ নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্যে যা যা কাজ করা দরকার সেটা করতে হবে, এবং সেটা আমি মনে করি এটা ডিসেম্বরের আগেই খুবই ভালোভাবে সম্পন্ন করা সম্ভব। সুতরাং এই কারণে এই যুক্তিতে যাওয়া দরকার আছে বলে আমরা মনে করি না। এবার আমি খুব ছোট করে যদি বলি, দেখেন, এই যে প্রায় 10 মাস হয়ে গেল, এই 10 মাসে কিন্তু আমাদের দেশে বেকারত্ব বেড়েছে, আমাদের দেশে দারিদ্র্য বেড়ে গেছে, আমাদের এখনও মব সন্ত্রাস দূর হয়নি, জনগণের কিন্তু আইনের শাসনের ধারে কাছে যেতে পারেনি, এবং দেশি বিদেশি বিনিয়োগও হচ্ছে না। সুতরাং একটা নির্বাচিত সরকার ছাড়া আমরা কিন্তু এই পথে এগোতে পারবো বলে মনে হয় না। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি এই সরকার তাদের কেউ হ্যাঁ প্রিন্স ভাই, এইখানে একটা প্রশ্ন করি, আপনি আপনার কথা বলবেন, কিন্তু আপনি যে সিচুয়েশনের কথা বললেন, যে পরিস্থিতির কথা বললেন,
মানে এর আগে তো আপনাদের সামনে আপনারাও সেগুলো নিয়ে বেশ স্পষ্টভাবে সমালোচনা করেছেন, 18 ইলেকশন, 14 ইলেকশন। তা আপনার কাছে কি মনে হয় যে যেই পরিস্থিতির কথা বললেন, এই পরিস্থিতিতে মানে একটা সুষ্ঠু ইলেকশন হওয়া সম্ভব? আমরা এই উত্তর আপনার কাছ থেকে নেব, তার আগে একটু ছোট্ট বিরতিতে যাব। আপনি সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছি বিরতিতে। বিরতির পর স্বাগত দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। প্রিন্স ভাই, আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, মানে এখন যে পরিস্থিতি চলতেছে, আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক দিক থেকে অবনতি আছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিশেষজ্ঞ, রাজনৈতিক দল বা অনেকেই স্বীকার করে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের একটা টালমাটাল পরিস্থিতি পৃথিবীর প্রান্তে প্রান্তে যে গণঅভ্যুত্থান হয়েছে তারপরে থাকে। আপনি যখন বলছেন যে এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি, তাহলে সেইখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে না কি মনে হয়? নাকি এর আগের ইলেকশনের গুলোর মতোই এই যে ব্যালট ছিনতাই বা এই ধরনের দখলবাজির ইলেকশন হবে? মানে আপনার অবজারভেশনটা জানতে চাই। জি, না আপনি যেটা বললেন, আমরা তো কোনোভাবেই যে বিগত দিনে পুরো নির্বাচন যেগুলো হয়েছিল, তো আসলে নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে, তার পুনরাবৃত্তি আমরা মোটেই চাই না। যার জন্য দেখবেন আমরা কিন্তু বলেছি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। আর আপনি যে কথা বললেন এর সরাসরি বক্তব্য হচ্ছে, আমাদের নির্বাচনের সময় যে সরকার থাকবে সেই সরকার যদি ভালো নির্বাচনের ইচ্ছা পোষণ করে, অবশ্যই এই সময়ই সম্ভব। এইখানে ছিনতাই বা অন্য কোনো ঘটনা ঘটবে না সরকার যদি ভালো নির্বাচনের ইচ্ছা পোষণ করে। কারণ আপনি বিগত দিনে দেখবেন শাহাবুদ্দিন সাহেবের সময় 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছিল। সুতরাং এইটাকে আমি কোনো সংকট দেখি না, বরঞ্চ আমি শঙ্কা দেখি কোথায় জানেন? যেটা আমি প্রথম পার্টে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদের বন্দর, করিডোর এ বিষয় নিয়ে নানা মত আছে। আমি দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা তার স্ট্রং পজিশন বলছেন, যার সাথে আমাদের দ্বিমত আছে। আমরা মনে করি বরঞ্চ একটা নির্বাচিত সরকারের জন্য নির্বাচনী ঘোষণা দিলে দেখবেন অনেকে আস্থা পাবে, অনেক কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, ভালো নির্বাচনের যে পথ বলি, সেই পথটা কিন্তু খুলে যাবে। তাই না হলে আমরা দেখতে পাই এই করিডোর, বন্দর, আমাদের ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ এবং মব সন্ত্রাস, এইগুলো যদি চলতে থাকে তাহলে আমাদের নির্বাচনী যে যাত্রা, সুশৃঙ্খলভাবে যে যাত্রা করতে চাই, সেইটা একটা সংকটপূর্ণ হবে বলে আমি মনে করি। আমি বিশেষভাবে একটা কথা দৃষ্টি আকর্ষণ করি, দেখেন উনি ওনার মত তো বলতেই পারেন, ওনার উপদেষ্টা তাদের মত বলতে পারেন, কিন্তু বাংলাদেশে ক্রিয়াশীল অধিকাংশ রাজনৈতিক দল যখন বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব এবং প্রয়োজন, কেন এটাকে উনি আস্থায় নিচ্ছেন না? আসলে এটা আমার কাছে বোধগম্য না। আর এই পয়েন্টে শেষ বক্তব্য হচ্ছে, এপ্রিলে উনি যদি সুনির্দিষ্ট করে আরও কথা বলতেন তাহলে আমরা বিবেচনা করতে পারতাম। উদাহরণ দেই, উনি ওনার ভাষণে বললেন যে 129টা বিষয়ে ওনারা সংস্কারের কাজ করার জন্য নাকি দিয়েছেন। তা সংস্কারের আলোচনা তো হচ্ছে, এই 129টা বিষয় তো যদি বলেন আমাদের তো আলোচনা হয় নাই, তাহলে আলোচনা যেগুলো হচ্ছে তার সাথে কিন্তু দেখেন একটা সাংঘর্ষিক ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে। কিন্তু আমরা অবশ্যই চাই পজিটিভ সংস্কার যা যা করা দরকার সেইটা করা হোক, যেটা আমরা আলোচনার সময় বলেছি। তা আমার মনে হয়, এটা আমি বললাম আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া, আমরা একটু দেখি যে অন্যান্য দল তারা কিভাবে বলে। কিন্তু আমাদের এখনো পর্যন্ত যে কি বলবো, যে ভয়ের জায়গাটা বা আমাদের আকাঙ্ক্ষার বিপরীতে যে জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, তা হচ্ছে সরকার তার সময়ে যত দেরি করবে তত বেশি সংকট যেটা ঘনীভূত হলে তার পক্ষে এটা পারা সম্ভব হবে বলে মনে করি না। প্রিন্স ভাই, ধরেন যে সরকারের পক্ষেও যে কথাগুলো আছে সেই কথাগুলো একটু আপনাকে আমি বলি, যে বলা হচ্ছে যে না, অনেক পরিবর্তন হয়েছে, বিশেষ করে একটা দীর্ঘ যে বলা হয় যে স্বৈরশাসন, সেখানে যে লুটপাট তন্ত্র ছিল, অর্থ পাচার ছিল, সেগুলোর বিপরীতে রিজার্ভ বেড়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়নি, এবং সরকারের পক্ষ থেকে দাবি করছে নিরপরাধ অনেক মানুষের মামলা ছিল বা অনেক রাজনৈতিকভাবে মামলা ছিল, সেগুলো তুলে নেওয়া হয়েছে। এবং সরকার যেমন আজকে দাবি করেছে যে তারা এই যে বাজারের যে দুর্বৃত্তায়ন, সেটাও অনেকটা দূর করেছেন এবং একটা ভালো অবস্থা ফেরত আনছেন। তবে এইগুলো কি আপনাদের কাছে অর্জন মনে হয় না নাকি, বা এইগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কি? না, বুঝতে পারছি, কিছু অর্জন তো আছেই, অর্জন তো নাই মোটেই, এটা আমরা বলার কিছু নেই। ধরুন প্রথমে ওনারা এসে একটা গুম কমিশন করেছেন এবং গুম বিরোধী যেটা স্বাক্ষর করেছেন, নিঃসন্দেহে এইটা হয়তো আমাদের গুমের যে ভয়ের ধারা ছিল সেটাকে বাতিল করেছে। কিন্তু দেখবেন নতুন করে
আরেক ধরনের এই যে মবের কারণে একটা ভয়ের ধারা আছে, সেটি একটি। অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, হ্যাঁ এই সময়ে আপনি দেখবেন যে অনেক ঘটনা ব্যাংকিং খাত হয়তো বা একটু শৃঙ্খলতার সাথে আনার কথা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি দেখেন শেয়ার বাজার সহ অর্থ পাচার কিন্তু একেবারে বন্ধ হয় নাই। আমি কিন্তু এই অল্প সময় আশাও করছি না, এই আশা করাটা যথাযথও না, বা এই সরকার এটা পারবেন এটা প্রত্যাশাও ঠিক না। সুতরাং কিছু পজিটিভ যে নাই তা তো না, কিন্তু আমি বলছি যতক্ষণ না পর্যন্ত একটা নির্বাচিত সরকারের ধারা আপনি যেতে না পারবেন ততক্ষণ কিন্তু পুরো প্রত্যাশা পূরণ হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখেন, যদি আমরা বুঝতাম এই সরকারের উপদেষ্টা সহ যারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে যেসব কথা বলতে চান সেইটা জন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে তো হতো। আমি বোঝার জন্য একটু ছোট কথা বলি, যেমন ধরেন গত দুদিন আগে গভীর রাতে এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে গেজেট প্রকাশ করা হলো, তো এইটা নিয়ে দেখেন যে এই বিতর্কে কি অবসান উনি করতে পারলেন? বাজারের কথা উনি বললেন, হ্যাঁ কিছু কিছু জিনিস ঠিক আছে, কিন্তু বাজার সিন্ডিকেট কি ভাঙা গেছে? প্রিন্স ভাই, এই যে এই সমস্ত ক্ষেত্রে মানে সরকারের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের একটা অভিযোগ আসছে যে এই রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন দিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠন করতে ম্যান্ডেট দিল, সমর্থন দিল, মানে তারা এখন কোনো কোনো জায়গায় সরকারকে সহায়তা করছে না। মানে এটা তো একটা রাজনৈতিক সরকার না, কিছু করতে গেলে তো রাজনৈতিক দলগুলোর সহায়তাও দরকার। বড় দল ছোট দল অনেক দলের প্রতি সরকার বিশেষজ্ঞরা এরকম একটা পর্যবেক্ষণ দিচ্ছে, মানে সেই দায়কে আপনারা নেবেন যে আপনার সরকারকে খালি সমালোচনাই করছেন বা? না ধন্যবাদ। না, নিঃসন্দেহে এই সরকার আমাদের সমর্থন চাইবে এবং তার পজিটিভ কাজে আমরা সমর্থন দেবো, এটাই স্বাভাবিক। আমার পরিষ্কার বক্তব্য, এই পর্যন্ত সরকারের যত পজিটিভ কাজ হয়েছে সব কাজে আমরা সমর্থন দিয়েছি। বরঞ্চ সরকার একটু খেয়াল করবেন, ওনারা কিন্তু কখনোই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে তারা এখনো পর্যন্ত কিন্তু কোনো কাজ করেনি। হয়তো সময় নাই, আমি বলতে পারতাম যতবার আমাদের বৈঠকে ডেকেছেন আমরা গিয়েছি, কিন্তু দেখবেন হয়তো তখন একটা নতুন ধরনের সংকট হয়েছে সেই কারণে ডেকেছেন, কিন্তু প্রকৃতপক্ষে সংলাপ ওনারা কিন্তু করেন নাই। সুতরাং ওনাদেরকে বিরোধিতা করছি আমরা, মোটেই এই কথা ঠিক না। যেমন ধরেন বাজারের আমি একটা উদাহরণ দিই, বাজারে আপনি যে পুরো ব্যবস্থা অতীতে শেখ হাসিনার আমলে, কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে যে ব্যবস্থা ছিল, আপনি এই ব্যবস্থার পরিবর্তন করতে গেলে পুরো নীতিমালার পরিবর্তন, নীতিমালার আমাদের একটা বিরতির সময় আসছে, আপনি বাকি কথাগুলো বিরতির পর বলবেন, আপনি সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে বিরতিতে। দর্শক স্বাগত, আরও একবার দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন শীর্ষ নেতা প্রিন্স ভাই। আমরা একদম শেষ প্রান্তে আছি, আমরা একটু ওই সংস্কার আলোচনা দিয়ে শেষ করি। মানে এই সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে এখনও মৌলিক অনেক বিষয়ে বেশ একটা দূরত্ব দেখতে পাচ্ছি। মানে আমাদের কাছে বা বিশেষজ্ঞরা বলছে সবাই সংস্কার যে চায় না এটা কেউ বলছে না, কিন্তু সবাই সবার ফরম্যাটে নিজেদের মতো করে সংস্কার চায়। আমি যে আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে এই সংস্কারটার বাস্তবায়নের যে প্রক্রিয়া, কেউ বলছে যে পরবর্তী সংসদ করবে, তারা সংসদে গিয়ে এইগুলো বাস্তবায়ন করবে, আবার কেউ বলছে গণভোট, কেউ বলছে গণপরিষদের কথা। আপনারা কি বলছেন? না, জিনিসটাকে খুব সহজ করে নিলে আমি এটা কোনো জটিলতার কিছু দেখি না। প্রথম কথা, আপনি তো সব ব্যাপারে একমত হতে পারবেন না। ধরেন কমিউনিস্ট পার্টি সমাজতন্ত্র চায়, কেউ বাংলাদেশে জাতীয়তাবাদ চায়, কেউ আর এক ধরনের জিনিস চায়। তা আপনি এটা জনগণই ঠিক করবে। প্রথমে এটা আপনি নিয়ত আমরা ঠিক করি যে যার যার রাজনীতি তার কাছে আমাদের ছেড়ে দিতে হবে, এখানে জোর করে চাপিয়ে দেব না। এই বিবেচনা করলে কিন্তু আপনি কোনো সমস্যা আমি দেখি না। তাহলে আমরা কতটুক করব, যে ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি ইতিমধ্যে, এটা আমরা সহই। তাহলে ঐক্যমত্য যেটা হয়েছি তার এটাকে কি প্রক্রিয়ায় করব। কতগুলো জিনিস আছে যেটা আপনি ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার, এটা নির্বাচন কমিশনই এখনো তারা আইন করে তারা এই কাজটা করতে পারবে, সুতরাং সেইটা করব। আবার ধরেন সংবিধানের কতগুলো আলোচনা আমাদের আছে, ধরেন 70 অনুচ্ছেদ, তার অনেকগুলো বিষয় আমরা ঐক্যমত্যই পোষণ করেছি, এটা খুব একটা সংকট আছে বলে মনে করি না। আমি সময় নাই বলে একটা উদাহরণ দিলাম, তো এইটা তো আমরা করতে পারবো না। তা আমরা ঐক্যমত্য যদি প্রতিষ্ঠা করে রাখি, আগামী সংসদ করবে। এবং আমাদের কমিউনিস্ট পার্টির দৃঢ় অবস্থান, এই মুহূর্তে গণপরিষদ গণভোট এটা প্রয়োজন নাই, কারণ সেই পরিস্থিতি আমাদের এখানে নাই। এইটা আমাদের সংক্ষেপে আমি বলি যে কেন প্রয়োজন নাই, এই কথায় একটা উত্তর দিতে পারেন? কারণ গণভোটটা আপনি বললেন যে মানুষের মতামত, মানুষ সিদ্ধান্ত নেবে, তাহলে গণভোট তো মানুষের মতামত প্রকাশের একটা উপায়। না, নিঃসন্দেহে, কিন্তু এজেন্ডা কি ওইটা তো ঠিক করেই পারবো না আমরা।
কি কি বিষয় গণভোট করব। ওইটা তো আমরা ঠিক করতে যেই যে সময় চলে যাবে সেটা কিন্তু এবার পারবো না। নিশ্চয়ই গণভোট কখনো প্রয়োজন হলে করব। গণপরিষদের আলোচনাটা আসে যে আমি পুরো সংবিধান পুনর্লিখন করব বলে, আমরা তো সেটা চাই না। এখন তো আমি সংবিধান বলছি একটা যে ব্যাপক লক্ষ্য- সংস্কারের কথা বলছে পুনর্লিখন বা ব্যাপক সংস্কারের জন্য গণপরিষদ হইলে সেই পরিষদের একটা দায়িত্ব থাকবে যে না এটা একটা ব্যাপক সংস্কার করবে। না, আমরা তো ওই যে বললাম দ্বিমত তো এইখানে, আমরা তো সংবিধান পুনর্লিখন চাই না, আমরা চাই সংবিধানের অসম্পূর্ণতা দূর করার জন্য। সুতরাং ওই দ্বিমত আছেই তো, ওইটা তো আপনি ঐক্যমত্য করতে পারবেন না। আমি ধরেন নারী আসন, আপনি একটা সহজ বুঝি, বাইরে প্রচার হয় কিনা যাই না, আপনি যে নারী আসন 100 উন্নীত করার ব্যাপারে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন লড়াই করছে, আমরা অধিকাংশ দল একমত, কিন্তু ওইটাও তো আমরা একমত হইতে পারছি না। আমাদের অনেকে নারী নেতৃত্ব যারা চায় না তারা এটার বিরোধিতা করছে। তা আমি বলছি এটা জোর জুলুমের ব্যাপার না, এটা ছেড়ে দিতে হবে। যার যার বক্তব্য নিয়ে সে জনগণের কাছে যাবে, মাঠে যাবে, তারা নির্বাচিত হয়ে আসলে ওইটা জনমতের প্রতিফলন হিসেবে তারা আগামীতে করবে। সুতরাং ইচ্ছা করলেও আপনি ঐক্যমত্য যেহেতু করতে পারবেন না, এই জন্য গণপরিষদ এবং গণভোটের প্রয়োজন নেই, সংবিধান পরিষদেরও প্রয়োজন নেই। আগামী নির্বাচিত সংসদ এই কাজ করবে। এখন একটা প্রশ্ন আসে, সংসদ কি করবে? কথা পরিষ্কার, সংসদ যদি না করে এই দায় যারা ক্ষমতায় আসবে তাদের, এবং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, আমি মনে করি সেই সচেতনের উপরে দাঁড়িয়ে কোনো দল সে যদি দায়িত্ব পালন না করে জনগণই তার বিরুদ্ধে অবস্থান ঘোষণা করবে। সুতরাং সব রায় দেওয়ার অধিকার জনগণের হাতে ছেড়ে দিতে হবে। প্রিন্স ভাই, মানে বারবার গণঅভ্যুত্থানে মানুষ, বাংলাদেশের মানুষ শুধু লড়াই করবে সেটিও নিশ্চয়ই একটা মানে কেমন প্রত্যাশা সেটা জনগণ বিচার করবে। প্রিন্স ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।